আমার স্বামী বাড়িতে ছিল না। আমার স্বামী বাড়িতে ছিল না, তাই আমি চাকরের ঘরে গেলাম। চাকরের সাথে ঘুমানোর সাথে সাথে চাকর এমন কাজ করলো যে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কারণ আমার স্বামী তো চাকরের সাথে, এই যুবক খুব হট দেখতে, যাকে আমার স্বামী কিছুক্ষণ আগে নিয়ে এসেছে। আমার স্বামী দরজার বেল বাজানোর সাথে সাথে আমি দরজা খুললাম। এই যুবককে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে থেকে দেখে আমি চোখের পর ফেলতে ভুলে গেছি। এই যুবকটি যেন স্বর্গের রাজপুত্র, সৌন্দর্যে ভরপুর। আমি ভুলে গেছি যে আমার কিছু অদ্ভুত স্বামীও তার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার স্বামী আমার হাত ধরে নাড়ালে আমি চমকে উঠি। আমার স্বামী বলল, কী ব্যাপার, পিছনে সরো, রামকে ভিতরে ঢুকতে দাও। রাম 21 থেকে 22 বছরের যুবক। আমি সরে দাঁড়ালাম। আমার স্বামী রামকে নিয়ে ভিতরে ঢুকলো। আমি মনে মনে ভাবছি, কেন আমার স্বামী একে একসঙ্গে করে নিয়ে এসেছে আমাকে ওড়না ছাড়া দেখে। আমার স্বামী আমার দিকে বড় বড় করে তাকালো। আমি বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতাম। বাড়িতে আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না, সেজন্য আমি বাড়িতে ওড়না পরতাম না। কিন্তু যখন তাকে ওই রকম চোখ করে তাকাতে দেখে আমি বুঝতে পেরে যাই যে আজ তার সাথে অন্য পুরুষও আছে। তার সাথে সাথে ওড়নাটা চেয়ার থেকে নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। কিন্তু রাম আমার দিকে একবারও চোখ তুলে তাকায়নি। এখানে আসার পর থেকে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, কে এটা? সে বলতে লাগলো, এ অসহায় সম্বলহীন কিন্তু সৎ এবং ভদ্র, সেজন্য আমি একে বাড়ির কাজের জন্য নিয়ে এসেছি। এ তোমার সাথে ঘরে ছোটোখাটো কাজ করে দেবে। যদিও আমার স্বামী এক যুবককে ঘরে এসে শুনে আমার খারাপ লাগার কথা ছিল, কিন্তু আমার খারাপ লাগেনি, কেন জানি না। আমার স্বামীর এই সিদ্ধান্ত আমি ভিতরে ভিতরে খুব খুশি হয়েছি। তাই বললাম, এটা তুমি খুব ভালো করেছো, কারণ ঘরের কাজ করতে আমার খুব কষ্ট হয়ে যায়। তারপর যখন বাজার থেকে জিনিস কিনে আনতে হয় তখন তো ক্লান্ত হয়ে পড়ি। আমার স্বামী বলল, তাই তো তাকে নিয়ে এসেছি, যাতে তোমাকে বাইরে যেতে না হয়। বাইরের সব কাজ একে দিয়ে করে নিতে পারবে এবং বাড়ির ছোটোখাটো কাজও এ করে দেবে। আমাদের বাড়িটা ছোট, তাই বাড়িতে চাকরে থাকার জন্য আলাদা ঘর ছিল না। কিন্তু আমার স্বামী এই ছেলেটির জন্য বাড়ির স্টোর রুম খালি করে দিয়েছে। আমার স্বামী সেখানে একটা খাট এনে রেখেছে, আমিও ফ্যান লাগিয়ে দিয়েছি। আমার স্বামী একটি প্লেটে খাবার নিয়ে স্টোর রুমে ওকে খেতে দিয়ে আসলো। আমার স্বামী আমাকে বলল, যখন কোনো কাজ থাকবে না তখন একে বাড়ির ভিতরে বেশি ঘোরাঘুরি করতে দেবে না, একে স্টোর রুমেই থাকতে বলবে। আমি বললাম, ঠিক আছে। কেন জানি না আমার ভিতরে একটু অদ্ভুত চিন্তাভাবনা আসলো, ফলে সারা রাত শান্তিতে ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠে রামের মুখ, কেন জানি না। তবে আমার মন চাইছিল রাতটা তাড়াতাড়ি কাটুক আর আমার স্বামী তার কাজে চলে যাক, তারপর আমি এই রামকে মন ভরে দেখি, যাকে এক পল দেখে আমি পাগল হয়ে গেছি। যতটা সুন্দর এই যুবক ছিল, আজ পর্যন্ত কোনো ময়ূরও এত সুন্দর দেখিনি। এই কথাটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এই কেমন অদ্ভুত ছেলে যে একবারও আমার দিকে চোখ তুলে তাকালো না। পরের দিন খুব ভোর থেকে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা করছিলাম। এমন সময় আমার স্বামী স্টোর রুমের দরজায় টোকা দিল। যুবকটি বেরিয়ে আসে। আমার স্বামী ওকে বলল, বাজার থেকে করে নাও, মালকিনের সাথে প্রয়োজনীয় কাজ করে নাও, তারপর আমি তোমাকে দোকানে নিয়ে যাব। এই কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম যে কেন আমার স্বামী একে দোকানে নিয়ে যাবে, সে তো একে ঘরের কাজের জন্য নিয়ে এসেছে। আমি অমলেট তৈরি করা বন্ধ করে বাইরে বেরিয়ে আসলাম। এ কোথায় নিয়ে যাবে, একে তো ঘরের কাজের জন্য এনেছে, তাই না? আমার কথা শুনে আমার স্বামী প্রথমে কি আমার দিকে অদ্ভুতভাবে তাকালো, তারপর বলল, সারাদিন এখানে কি করবে, এখনও 1 ঘন্টা বাকি আছে, তুমি যে কাজ করতে চাও করিয়ে নাও, তারপরে আমি একে আমার সাথে দোকানে নিয়ে যাব আর একেবারে রাতে ফিরবো, আমার সাথে ফিরবে, তারপরে রাতেও তোমার যে কাজ বাকি থাকবে তা করে দেবে। কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ঘরে এসে নাস্তা রেডি করলাম আর যুবকটিও রান্নাঘরে এসে বলল, দিদি তোমার কোনো কাজ থাকলে বলো, আমি ঝট করে করে দিই। আমি ঘুরে তাকালাম, এখন ও মাথা নিচু করে কথা বলছিল। ওর দিদির কথা শুনে আমার শরীরটা আগুন ধরে গেল। এটা সত্যি যে আমি ওর চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু দিদি তো মোটেও না। আমি বললাম, দেখো আমার নাম সুদীপা, আমাকে সুদীপা বলে ডেকো, আমার বয়স হয়নি যে আমাকে দিদি বলে ডাকবে। আমি খুব খুশি মনে করে ওকে এই কথাটা বললাম। তারপর হালকা রাগ দেখে বেসিনের মধ্যে বাসনগুলো রাখলাম আর ওকে বললাম, বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘরে পরিষ্কার করে যাবে। এই বলে আমি বেরিয়ে এলাম। আমার স্বামী রেডি হচ্ছিল। রেডি হয়ে নাস্তা করতে 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 রাম সব কাজ সেরে ফেলল। বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসেছিল, তাই কিছুক্ষণের মধ্যে আমার স্বামী ওকে দোকানে নিয়ে গেল। কেন জানি না আজকে দিনটা খুব কষ্টে কাটিয়েছি। মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। আমি বারবার ঘড়ির দিকে তাকাতে থাকলাম,
যদিও প্রতিদিন আমার সময় দেখতে দেখতেই কেটে যেত, কারণ ঘরের কাজেই সারাদিন ব্যস্ত থাকতাম। তাই মনে হতো দিনটা খুব তাড়াতাড়ি কেটে গেল, কিন্তু আজ যেন সময় কাটাতে চাইছি না। এই অস্থিরতাময় খুব কষ্ট পাচ্ছিলাম। বারবার আমার এই যুবকের কথা আমার মাথায় আসছিল। আমার স্বামীর রাতে আসার সময় হওয়ার আগেই আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভালো পোশাক পরে মেকআপ করলাম, এমনকি চুলও ছেড়ে দিলাম। যদিও আমার বিয়ে হয়েছে 7 বছর, আমি কখনোই আমার স্বামীর জন্য এভাবে সাজিনি। বিয়ের প্রথম 1 মাস নিজেকে সুন্দর করে সাজাতাম, তারপরে আমি ঘরের কাজে এত ব্যস্ত হয়ে যাই যে সাজার কথা মাথাতে আসতো না। কিন্তু আজকে কেন জানি না আমার নিজের মনকে সুন্দর করে সাজাতে চাইলো। আমাকে সবাই সুন্দরী বলে রাখতো। বয়স প্রায় 30 হলেও কী হবে, আমার সুন্দর চেহারার কারণে বেশিরভাগ লোক আমাকে অবিবাহিত বলে মনে করতো। আমি যখনই আমার স্বামীর সঙ্গে কোথাও যেতাম, আমার সবার চোখ আমার দিকে আটকে থাকতো, কারণ আমার স্বামীর চেহারা মোটেই ভালো ছিল না। তার বিশাল বড় বুড়ি আর হাইটও কম, আর আমি সুন্দরী, সেজন্যই আমার চাকরের চেহারা দেখে আমার চাপও বাসে না, মনের ভিতরে লাভার মতো ফুটে উঠলো। রাতে আমার স্বামী ঘরে ঢোকার সাথে সাথে আমাকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু আমার চোখ শুধুমাত্র রামের দিকে। আমি অনেক কষ্টে সারাটা দিন পার করেছি, কিন্তু একটা অদ্ভুত ছেলে, কারণ ও আমার দিকে একবার চোখ তুলে তাকায়নি, আর এটা আমার ভিতরেও অস্থির করে তুললো। কিন্তু আমার স্বামী আমাকে দেখে খুব খুশি। খাওয়া দাওয়ার পর বলল, সুদীপা চলো তোমাকে নিয়ে লং ড্রাইভে যাই, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি কিন্তু তার জন্য সাজিনি, যার জন্য এত কষ্ট করে সাজলাম, সে আমার দিকে একবার চোখ তুলে তাকালেন। আমি চেয়েছিলাম ও আমাকে দেখুক এবং আমাকে দেখার পরও ও অবাক হোক, কারণ আমিও দেখতে কম সুন্দরী না। কিন্তু ও তো সোজা স্টোর রুমে চলে গেল। আমি আমার স্বামীকে বললাম, আমার মাথা ব্যথা করছে, আমি কোথাও যেতে পারবো না। এই বলে আমি আমার রুমে চলে এলাম। দুঃখে চুড়ি ওলো খুলে সামনে ড্রেসিং টেবিলের উপর রাখলাম এবং মেকআপ তুলে কাপড় পাল্টে ফেললাম। আমি শুয়ে ভাবতে লাগলাম কীভাবে এই ছেলেকে আকৃষ্ট করব। আমার মাথায় একটা আইডিয়া এলো, তাই আমি স্বামীর ওঠার আগে আমি ছাদে চলে গেলাম। ভিজে কাপড় শুকাতে গিয়ে ইচ্ছাকৃতভাবে পা মুড়ে নিলাম, আর ব্যালেন্স রাখতে না পেরে সিঁড়ি দিয়ে গড়াতে নিচের দিকে পড়ে গেলাম, আর আমার পা বাজেভাবে মচকে গেল। যা ভেবেছিলাম ঘটনাটি তার উল্টে গেল। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার স্বামী এবং রাম দুজনে এসে ঘরে দৌড়ে বেরিয়ে এলো। আমার স্বামী আমাকে ছাদের সিঁড়ি থেকে নিচে পড়ে দেখে জিজ্ঞেস করলো, কী হয়েছে? আমি বললাম, আমার পা ভেঙে গেছে। সে আমাকে হাত ধরে দাঁড়ানোর চেষ্টা করলো। আমি চিৎকার করে উঠলাম, আমি সত্যি পায়ের একটা হাড় ভেঙে গিয়ে নিয়েছি। আর আমার স্বামী আমাকে কোলে তুলে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমাকে বললেন যে আমার পায়ের হাড় ভেঙে গেছে, তাই পায়ের উপর প্লাস্টার লাগানো হলে আমাকে বাড়িতে এনে বিছানায় শুয়ে দিল। আমার স্বামী টেনশনে পড়ে গেলেন এবং বললেন, এখন আমি কিভাবে দোকানে যাব? রামকে দোকান চালাতে পাঠিয়ে দিই। তারপর আবার বললেন, রামের দোকানে যাওয়া কি কদিনই বা হলো, ও কি দোকান চালাতে পারবে? আমি আমার স্বামীকে বললাম, তুমিই দোকানে যাও, রামকে এখানে রেখে যাও, আমার কিছু দরকার হলে ওকে বলে দেব। আমার স্বামী রাজি হয়ে গেল, নিজের কাজে চলে গেল। আমি মনে মনে খুব খুশি, যদিও আমার পায়ে খুব ব্যথা হচ্ছিল। আমি পা নাড়াচাড়া করতেও পারছিলাম না, কিন্তু আমার মনে শান্তি ছিল। স্বামী চলে যাওয়ার সাথে সাথে আমি রামকে ডাকলাম এবং ওড়না খুলে সামনের সোফায় ফেলে দিলাম। রাম আমার দিকে ঢোকার সাথে সাথে নিজের দিকে তাকিয়ে বলল, বলুন। আমি চেয়েছিলাম ও আমাকে দেখুক, তাই আমিও ওকে আমার কাছে আসতে বললাম। রাম আমার কাছে এসে জিজ্ঞেস করলো, বলুন কি বলবেন? আমি রান্না করতে পারি, তাই রান্না করে ফেলেছি। রান্নাঘর ও ঘর পরিষ্কার করে ফেলেছি। আমি ওকে বসতে বললাম। এটা শুনে ও আমার দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল, আর 3-4 পা পিছিয়ে গেল, আর বলল, কিছু লাগলে বলুন। ওর এই কথা শুনে আমি আর পর রেগে গিয়েছিলাম। বললাম, আমার পায়ে প্রচণ্ড ব্যথা, আর রুমে বসে বোরিং হচ্ছি, বাইরে বেলকনিতে বসবো, আমাকে ধরে বাইরে নিয়ে যাও। আমি চাইছিলাম ও আমার কাছে আসুক, কিন্তু এই কথা শুনে চমকু বলল, আমি এই কাজ করতে পারবো না, রাতে স্যার এলে তবেই বেরোতে পারবেন। এই বলে রুম থেকে বেরিয়ে গেল। আমার খুব রাগ হচ্ছিল যে ও নিজেকে কী ভাবে। আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করছি, ও ততই আমার থেকে দূরে পালাচ্ছিল। কিন্তু একদিন সুযোগ পেয়ে গেলাম যে স্বামী আমার কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে, অমনি করে ইচ্ছা করে এমনভাবে চিৎকার শুরু করলাম যে আমি পড়ে গেছি। আমি খাট ধরে কোনো রকম মাটিতে বসলাম এবং এমনভাবে ভাগ করলাম যেন বিছানা থেকে পড়ে গেছি। রাম রুমে থাকার সাথে সাথে আমি কান্নার অভিনয় করতে লাগলাম। ও আমার কাছে এসে আমাকে পড়ে থাকতে দেখে বাধ্য হয়ে আমাকে ধরে উঠাতে হলো। যখন ও আমার হাত এবং কোমর ধরে উঠানোর চেষ্টা করলো, তখন আমার হৃদয় ধুকধুক করতে লাগলো। আমি খুব খুশি, আমি তো এইটাই চেয়েছিলাম। ও
ও আমাকে বিছানায় বসিয়ে দিল। তারপর থেকে প্রতিদিন আমি এটাই করতে লাগলাম। আমি ওকে বারবার ডাকতাম আর ও আমাকে সাহায্য করতে বাধ্য হতো। আমি চেয়েছিলাম যে আমার ঘনিষ্ঠতা ওকে অস্থির করে তুলুক। যখন কোনো পুরুষ একজন মহিলার এত কাছাকাছি থাকে তখন তার মনে কিছু না কিছু আলোড়ন সৃষ্টি হয়ই। আসলে একজন মানুষ তার কাঙ্ক্ষিত জিনিস যদি কাছে পায় তাহলে সেটা তাকে চিন্তায় ফেলে দেয়। আমিও তাই সেটাই চাইছিলাম। আমার বিয়ের ৭ বছর হয়ে গেল, কিন্তু এখনও সন্তান হয়নি। আমার স্বামী আজ পর্যন্ত এই নিয়ে কখনো কোনো কটু কথা শোনায়নি। আমি সুন্দরী, সেজন্য যখনই যে কোনো অনুষ্ঠানে যেতাম অল্প বয়সী সুন্দর ছেলেদের দেখে আমার চোখ তাদের দিয়ে আটকে যেত, কিন্তু সুন্দর আর হ্যান্ডসাম ছেলেদের দেখে আমার হৃদয় ঝড় শুরু হয়ে যেত। এই সময় আমার স্বামী আমার পাশে বসে থাকলো। আমার খুব খারাপ লাগতো। মাঝে মাঝে মনে হয় আবেগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি শুধু টাকা দেখেছি, কারণ আমার বাবা গরিব আর বাড়িতে অভাব লেগেই থাকতো। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যখন আমার কাছে টাকা থাকবে তখন আমি জীবনের সমস্ত সুখ পাবো আর আমি মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আমার স্বামী সুন্দর নয়, কিন্তু ভেবেছিলাম একজন মানুষের সমস্ত গুণ থাকে না, আর আমার স্বামী সুন্দর নয় এই দুঃখ আমি সময়ের সাথে সাথে ভুলে যাব। কিন্তু এমন হলো না। আমি আমার স্বামীকে কখনোই পছন্দ করতে পারিনি। যদিও আমরা একটা সুন্দর বাড়িতে থাকতাম, আমার রুমে এসি লাগানো, খাওয়া দাওয়ার পর আর কোনো কষ্ট নেই, কিন্তু আমার স্বামী সঙ্গে থাকতে একদমই পছন্দ হতো না। তার সাথে যতটা সময় থাকতাম মানসিক সমস্যায় ভুগতাম। সেই সময় আমার না টাকা পয়সা না বাড়ি কোনোটাই ভালো লাগতো না। মাঝে মাঝে আমার মনে হতো হয়তো ভুল করে ফেলেছি। আমার স্বামী যদি আমার প্রিয় হতো তবে আমি তার সাথে ছোট গড়েও আনন্দের সাথে থাকতে পারতাম। ওর সাথে আমি মন খুলে কথা বলতে পারতাম। আমার মনের ইচ্ছা আমার মধ্যে একটা সুপ্ত চাহিদা তৈরি করে। রামকে দেখে আমার মনে হলো আমার খোঁজ শেষ। আমি চেয়েছিলাম ও আমার দিকে আকর্ষিত হোক, কিন্তু ও আমার দিকে মুখ তুলেও তাকাতো না। আমি ওর চোখে আমাকে দেখতে চেয়েছিলাম। এখন আমার পা অনেকটাই সেরে গেছে, প্লাস্টারও খুলে ফেলেছি, কিন্তু আমি হাঁটার সময় ইচ্ছাকৃতভাবে ব্যথার অভিনয় করতাম যাতে ও আমাকে ধরে হাঁটতে সাহায্য করে। আমার স্বামী আমাকে একটা স্ট্যান্ড কিনে দিতে চেয়েছিল যাতে আমি তার সাহায্যে সহজে হাঁটতে পারি, আর ডাক্তারও বলেছিল যে আপনি আপনার পায়ে ভর দিতে পারেন। আমি আমার স্বামীর দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, ডাক্তার কীভাবে বুঝবে আমার ব্যথা হচ্ছে কি না? তার কি, সে তো আমার হাঁটার কষ্ট বুঝতে পারছে না। কিন্তু এই নাটক আর কতদিন চালিয়ে যেতে পারবো? আমি আমার স্বামীর কাছ থেকে মুক্তি চাই। একদিন রাম রান্নাঘরে বসে তার ছোট নোকিয়া মোবাইল দিয়ে কারোর সাথে কথা বলছিলেন। আমি সেই সময় মোটামুটি হাঁটাচলা করতে পারতাম। আমি ইচ্ছা করে ধীরে ধীরে রান্নাঘরে দরজার কাছে গিয়ে বললাম, ওকে বলছিলাম খুব তাড়াতাড়ি মাকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। আমি এখন একটা চাকরিও পেয়ে গেছি। এখন তোমার বাবা মানা করতে পারবে না। আমি অনেক টাকা দিয়েছি, তোমাকে বিয়ে করে শহরে নিয়ে আসবো। কথাটা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি রামকে খুব ভালোবাসতে শুরু করলাম। ওর থেকে দূরে থাকতে পারবো না। আমি চেয়েছিলাম ও আমাকে ভালোবাসুক, কিন্তু ও তো অন্য মেয়ে প্রেমে পড়েছে। আমি আস্তে আস্তে আমার রুমে এলাম। এই সময় আমার কিছুই ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল মেয়েটা আমার সামনে এলে ওকে গলা টিপে মেরে ফেলবো। আর রামকে ছাড়া আমি অন্য কোনো মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে? আমি আয়নায় নিজেকে দেখলাম, আমি খুব সুন্দরী। এটা কিভাবে সম্ভব যে রাম আমাকে ভালো লাগে না? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ও কিভাবে তাকায়? তারপরে আমার মাথায় আসতে লাগলো, ওই মেয়েটা হয়তো খুব সুন্দর, আমি হয়তো তার মতো সুন্দরী না। সে যাই হোক না কেন আমি সহ্য করতে পারছিলাম না। রাগে আমার চোখ থেকে জল পড়তে লাগলো। আমি রামকে ডাকলাম। ও আমার রুমে এসে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, আমাকে কেন ডেকেছেন? আমি বললাম, ভিতরে এসো, ও তোমার সাথে আমার কিছু কথা আছে। ও ঘরের ভিতরে এলে আমি ওকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। ও আমার এই কথাটা শুনে আমার মুখের দিকে প্রথমবার তাকালো, সেটাও ঘৃণার চোখে। ও বলল, এই কথা বলতে আপনার লজ্জা করে না? আমি বললাম, তুমি হলেই তো এত সুন্দর, এতে আমার কোনো দোষ নেই। তারপর আমি আলমারি থেকে অনেক টাকা বের করে আমি ওকে বললাম, ওই তো টাকা দেখে অবাক হয়ে গেলে? আমি বললাম, আমি তোমাকে টাকা দিয়ে ভরে দেবো যদি তুমি আমার ইচ্ছা পূরণ করো। আমি শুধু এফডি বলেছিলাম। তখনও ও আমার গালে কষিয়ে থাপ্পড় মারলো এবং বলল, আমি মালিককে সব কথা বলে দেবো যে আপনার চিন্তা ভাবনা কী। আমি আপনাকে সবসময় বড় দিদির মতো ভাবি, আর আপনা আমাকে এসব ভাবতে লজ্জা করে না? আমি ওর থাপ্পড়ে এতটা ব্যথা পাইনি যতটা ওর দিদির গলায় পেয়েছি। আমি বললাম যে তোমার দিদি না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার প্রেমে পড়ে এতটা পাগল হয়ে গেছি যে যে কোনো মূল্যে তোমাকে পেতে চাই। আর তুমি যে মেয়েকে বিয়ে করার কথা বলেছিলে আমি তোমাকে তা করতে দেব না।
আর যদি তুমি আমার স্বামীকে আমার সম্পর্কে কিছু বলার চেষ্টা করো, তবে আমি তোমার সাথে কী করতে পারি তা তুমি কল্পনা করতে পারবে না। আমি পাগল হয়ে গেছিলাম আর পাগলের মতো চিৎকার করে ওকে এসব বলছিলাম। এই কথা শুনে ও সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলে পরের দিন ও কি বলবে আমি তো ভেবেই দিয়েছিলাম। কিন্তু ও আমার স্বামীকে বলতে লাগলো, আমি আপনার বাড়িতে কাজ করতে পারবো না। আমার স্বামী বলল, কেন পারবে না? তুমি কি বলছো জানো? তোমার সাথে আমার 2 বছরের কন্ট্রাক্ট হয়েছে। আমার স্বামী আরও বলতে লাগলো, এইটাই তো কয়দিন আগে তুমি কান্নাকাটি করছিলে কাজ দেওয়ার জন্য। এই 2 মাস এমন কি চা হলো যে তুমি কাজ ছেড়ে দিতে চাও? রাম বলতে লাগলো, আমি আপনাকে কারণ বলতে পারবো না। আমার স্বামী ওকে বলল, ঠিক আছে, তোমাকে যে অগ্রিম দিয়েছিলাম তা ফেরত দাও। আমি তোমাকে এই জন্য 5 লাখ টাকা দিইনি যে তুমি 2 মাস কাজ করে ছেড়ে দেবে। তুমি খুব ভদ্র ছেলে বলে তোমাকে বাড়িতে রেখেছিলাম। তুমি বাড়িতে থাকলে আমার স্ত্রী নিরাপদে থাকবে, এটা আমি নিশ্চিত ছিলাম, সেই জন্য তোমাকে রেখেছিলাম। যাই হোক, কালকে শহরের বাইরে যাচ্ছি, 3 দিন পর ফিরবো, সেজন্য তোমাকে 3 দিনের ছুটি দিতে পারবো না। আমি ফিরে এলে চলে যেও, আর টাকাটাও ফেরত চাই। আমার স্বামী 3 দিনের জন্য কোথাও যাবে। এটা শুনে আমি খুব খুশি হলাম। এই 3 দিন আমি রামকে দিয়ে আমার ইচ্ছা পূরণ করতে পারবো। কিন্তু কথাটা শুনে রাম খুব টেনশনে পড়ে গেল। পরের দিন আমি আমার স্বামীর ব্যাগ গুছিয়ে দিলাম। আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলল, এর দিকে খেয়াল রেখো যেন পালিয়ে যেতে না পারে। পুরো 5 লাখ টাকা অগ্রিম দিয়েছি, এর খুব প্রয়োজন ছিল। এর শ্বশুর তার মেয়ের বিয়ের জন্য অন্য কারোর সাথে বিয়ে দিত, তাই 5 লাখ টাকা দিয়েই সেখান থেকে এর বিয়ে পাকা করে আসে। এখন আমি বুঝতে পারছি কেন এই আমাদের বাড়িতে এখানে কাজ করে। আমার স্বামী চলে গেলে আর রামও দোকানে চলে গেল। রাতে যখন রাম বাড়িতে ফিরে এলো, তখন আমি সেজেগুজে ওর সামনে দাঁড়িয়েলাম। আমাকে দেখে ওর মনোভাব বদলে গেল। এরপর সোজা স্টোর রুমে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি এটা দেখে ওর উপর রেগে বললাম, তাড়াতাড়ি দরজা খোলো। রাম বলল, তুমি এখান থেকে চলে যেতে পারো, আমি দরজা খুলবো না। আমি অনেকক্ষণ ওর দরজা ধাক্কাতে লাগলাম, তারপর ক্লান্ত হয়ে ফিরে এলাম। ওর উপর আমার খুব রাগ হচ্ছিল। রাত 12টার দিকে আমার মাথায় হঠাৎ খেয়াল এলো যে আমার কাছে তো স্টোর রুমের চাবি আছে। তো এরাজ থেকে আমি স্টোর রুমের চাবিটা বের করে খুব ধীরে ধীরে স্টোর রুমের দরজা খুললাম। সামনের খাটের উপর মুখে চাদর দিয়ে আরাম ঘুমাচ্ছিল। আমি আস্তে আস্তে স্টোর রুমের দরজা খুলে খাটের উপর ওর পাশে গিয়ে শুনলাম। ঘরে হালকা অন্ধকার ছিল। আমি ওকে জড়িয়ে ধরতেই যে ও আওয়াজ শুনলাম, তা আমার অন্তর আত্মা কাঁপিয়ে উঠল। আমি সাথে সাথে উঠে বসলাম। একটা টর্চের আলো আমার মুখের উপর পড়ল। তার আলোয় আমি দেখতে পেলাম যে যে লোকটা খাট দখল করেছে সে কেউ না, সে আমার স্বামী। এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার স্বামী বলল, রাম আমাকে তোমার ব্যাপারে সব কথা বলেছে এবং আমি মিথ্যে বলেছিলাম যে আমি শহরে যাচ্ছি। আমি তোমার সত্যিটা দেখতে চেয়েছিলাম। আমি কাঁদতে লাগলাম। আমার স্বামীর সামনে আমার পুরো সত্যটা বেরিয়ে গেছে। সে আমাকে ডিভোর্স দিয়ে দিল আর সকালে আমাকে বাপের বাড়িতে ফিরে যেতে হলো। আর বলল, আমি অসুন্দরী মহিলাদের সাথে আমার জীবন কাটাতে পারি, কিন্তু চরিত্রহীন মহিলার সাথে না। একজন পুরুষ তার স্ত্রীর শখ পূরণের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করে এবং যে স্ত্রী কাছ থেকে বিশ্বস্ততা আশা করে, নইলে টাকা দিয়ে তো যে কোনো খারাপ মহিলা বিছানা শুয়ে দিতে রাজি হয়ে যায়। আমি সব কিছু হারিয়ে ভাবছি, যদি আমার চরিত্র ঠিক রাখতাম তাহলে আমার স্বামীর জন্য ছেলে হয়ে রেখেছিল। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।